আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা মুভিতে অনেক গোয়েন্দা কাহিনী দেখি, অনেক উপন্যাসও হয়তো পড়ি। সেখানে দেখানো হয় গোয়েন্দারা কিভাবে অপারেট করেন, তাদের মিশন বা অ্যাসাইনমেন্ট কেমন হয়, কীরকম বিপজ্জনক সিচুয়েশন পার করে উদ্দিষ্ট মিশন সফল করেন তারা, অথবা ধরা খেলে শত্রুপক্ষ তাদের সাথে কী আচরণ করে। এসব গল্প আমাদের আকর্ষণ করে। তবে সবচেয়ে বেশি যে জিনিস আমাদের আকর্ষণ করে তা হলো একজন গোয়েন্দার ধোঁকা দেওয়ার ক্ষমতা, ধূপদরস্ত লাইফস্টাইল, সবাইকে বোকা বানিয়ে উদ্দেশ্য হাসিল করা, মানে স্পাইদের চৌকস দক্ষতা, বুদ্ধিমত্তা আর স্মার্টনেস। স্পাই লাইফ যেমন থ্রিলিং তেমনই ডেঞ্জারাস। ধরা পড়লে জীবন শেষ। যেমন ডান্ডিয়ান গোয়েন্দা কুলভূষণ যাদব পাকিস্তানি জেলে পচে মরছে। স্পাই মিশন বিভিন্ন রকম হয়, কখনো কেবল তথ্য সংগ্রহ, কখনো এনিমি পার্টি বিশেষ টেকনোলজি চুরি করা, কখনো স্যাবোটাইজ, আবার কখনো হস্টাইল প্রতিপক্ষের উপর নিবিড় নজর রাখা। এছাড়াও আর অনেক ধরনের স্পাই অ্যাসাইনমেন্ট আছে। তবে এগুলোর মাঝে সবচেয়ে ডেঞ্জারাস হল ছদ্মবেশে শত্রু ইন্টেলিজেন্স এজেন্সিতে ঢুকে পড়া। এটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এ ধরনের মিশনে এনিমি ইন্টেলিজেন্সের সাথে দীর্ঘদিন জড়িয়ে থাকতে হয়। ধরা খেলে লাইফ শেষ, বন্দি করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইন্টারোগেট করবে। এজন্যই যুক্তরাষ্ট্রকে দিয়ে রিকোয়েস্ট করিয়েও কুলভূষণ যাদবকে ছাড়াতে পারেনি ডান্ডিয়া। পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনই তারা ছাড়বে না। যাই হোক, স্পাই লাইফের সবচেয়ে ডেয়ারিং মিশন প্রতিপক্ষের গোয়েন্দা সংস্থায় ছদ্মবেশে ঢুকে বছরের পর বছর চাকরি করা। আজ যদি দেখেন যে একজন বাংলাদেশি প্রতিপক্ষের গোয়েন্দা সংস্থায় বছরের পর বছর চাকরি করে গোপন তথ্য হাতিয়ে নিয়েছে, কিন্তু এনিমি টের পায়নি, ব্যাপারটা কেমন থ্রিলিং হবে? নিশ্চয়ই প্রাউড ফিল করবেন। ওয়েল, আসলে একজন বাংলাদেশি ডান্ডিয়ান প্রাইম ইন্টেলিজেন্স এজেন্সি রতে দীর্ঘদিন চাকরি করেছেন। ডান্ডিয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একদম পাশে হেডকোয়ার্টারে পোস্টিং ছিল তার। পরিচয় ফাঁস হবার আগে বিপুল পরিমাণ ডান্ডিয়ান মিলিটারি অ্যান্ড ন্যাশনাল সিক্রেট ইনফরমেশন নিয়ে পালিয়ে যান তিনি। আজ পর্যন্ত ডান্ডিয়া তার হদিস পায়নি। তাকে আমরা বাংলাদেশের জেমস বন্ড বলতে পারি। আজকের ভিডিও সেই মহান বাংলাদেশিকে নিয়ে। সালের জুন মাসে ডান্ডিয়ান মিডিয়াতে একটি নিউজ প্রকাশিত হয়। তাতে দেখা যায় দিওয়ান চাঁদ মালিক নামে এক বাংলাদেশি ব্যক্তি ডান্ডিয়ার প্রধান কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি রতে চাকরি করতেন, কিন্তু ডান্ডিয়া সেটা টেরই পায়নি। সেই নিউজের ছোট্ট এই অংশটি দেখুন। Dewan Chand Mallik had managed to breach the country's highest and securest office, the Prime Minister's office, but even before the police could actually catch him, Malik, who served as a high-ranking deputy director of the Research and Analysis Wing or RAW for 5 years, till 2005, is now absconding. The alleged infiltration of the PMO's office was revealed after Anuj Bharadwaj, Director Aviation Research Center, who is working in the Cabinet Secretariat right now, registered an FIR at the Lodi Colony Police Station in New Delhi. With no trace of the alleged mole, he has now been declared an absconder. It is clear that Malik has leaked confidential security information. He is also believed to have stolen some sensitive documents. As soon as the breach was revealed, the team immediately left for 24 Parganas in West Bengal to verify the residential address given by Malik. And surprise, surprise, the man turned out to be a Bangladeshi national, and that, of course, raises even more questions on what a Bangladeshi official was doing as an official of RAW. দিওয়ান চাঁদ মালিক রয়ের এভিয়েশন রিসার্চ সেন্টারের ডেপুটি ডিরেক্টর ছিলেন। ডকুমেন্ট অনুযায়ী দিওয়ান চাঁদ মালিকের জন্ম 24 পরগনায়। পড়াশোনা করেছেন কলিকাতায়। এরপর রতে যোগ দেন। এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্সের সুবাদে দ্রুত প্রমোশন পেয়ে ডেপুটি ডিরেক্টর হন। এভিয়েশন রিসার্চ সেন্টার বা এআরসির দায়িত্ব পড়ে তার কাঁধে। তিনি ডান্ডিয়ার প্রধান কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির ডেপুটি ডিরেক্টর লেভেলে পৌঁছে যান, কিন্তু তারা টেরই পায়নি যে তিনি একজন বাংলাদেশি নাগরিক। সেখানে তিনি বিয়েও করেছিলেন। রতে নিয়োগের ক্ষেত্রে অন্তত 3 ধাপে সিকিউরিটি চেক দেওয়া হয়। প্রথম ভেরিফিকেশন করে র নিচে, তারপর ইন্টারভিউয়ের সাথে সাথেই লোকাল অ্যান্ড সেন্ট্রাল পুলিশের গোয়েন্দা বিভাগ উল্লেখিত ক্যান্ডিডেটের সম্ভাব্য সকল তথ্য ঘেঁটে দেখে। ক্যান্ডিডেট সিলেক্ট হলে লোকাল ইন্টেলিজেন্স দিয়ে আবারও ভেরিফিকেশন করানো হয়। তারপর হয় ট্রেনিং। এই 3 ধাপের ভেতর আরও প্রসেস আছে। মোট কথা, এটা কঠিন ভেরিফিকেশন প্রসেসের ভিতর দিয়ে রতে যোগ দিতে হয়। এই কঠিন ও জটিল ভেরিফিকেশন প্রসেস সফলভাবে ফাঁকি দিয়ে ঢুকে পড়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কোনোভাবে এটা ফাঁকি দিতে পারলেও লং টাইম জব করা পসিবল না। দীর্ঘদিন ধরে নিখুঁত প্ল্যানের মাধ্যমেই কেবল তা বাস্তবায়ন করা সম্ভব, যেটা দিওয়ান চাঁদ মালিক করেছিলেন। তিনি ঢুকে পড়েন রতে। অতি অল্প সময়ে সফলতার প্রায় শীর্ষে পৌঁছে যান, হয়ে যান ডেপুটি ডিরেক্টর। র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের বেশ কয়েকটি সাব উইং আছে। এগুলোর কাজ অর্পিত মিশন পরিচালনা করা।
বিশেষ করে প্রতিপক্ষের সামরিক বাহিনী, সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র নিয়ে গবেষণা করা তাদের অন্যতম প্রধান একটি কাজ। এছাড়াও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক বিষয়েও গোয়েন্দাগিরি করে তারা। আর প্রতিপক্ষের গোয়েন্দা সংস্থার উপর নজর রাখা তো তাদের ফরজ কাজ। এসব সেক্টরে তারা প্রতিপক্ষের শক্ত ও দুর্বল পয়েন্ট খুঁজে বের করে এবং সে অনুযায়ী সুপারিশমালা তৈরি করে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠায়। নর্মালি একটা ডিপার্টমেন্টের সব তথ্য সবাই জানতে পারে না, তবে ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের কথা ভিন্ন। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সকল তথ্যই দুই ব্যক্তি জানেন, কারণ সকল ইনফরমেশন বা ফাইল তাদের হাতে তলা দিয়ে যায়। এভিয়েশন রিসার্চ সেন্টারের সকল ফাইল সে সময় দিওয়ান চাঁদ মালিকের হাত হয়েই উপরে গিয়েছে। রয়ের এভিয়েশন রিসার্চ সেন্টারের কাজ হল প্রতিপক্ষ দেশগুলোর এয়ারফোর্সের সকল তথ্য জোগাড় করা। পাকিস্তান, চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইরান, থাইল্যান্ড, ওমান, এমনকি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ান এয়ারফোর্সের তথ্য পর্যন্ত কালেক্ট করে তারা। কারণ ডান্ডিয়া এই দেশগুলোকে বিভিন্ন লেভেলে প্রতিপক্ষ মনে করে, বিশেষ করে মুসলিম দেশগুলোকে। শুধু প্রতিপক্ষ নয়, বরং বিশ্বের লিডিং এয়ারফোর্সগুলোর লেটেস্ট টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট সম্পর্কিত ইনফরমেশনও কালেক্ট করে তারা। যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ইটালি, স্পেন এবং সুইডিশ অ্যারোস্পেস টেকনোলজি অ্যান্ড এয়ার ওয়ারফেয়ার ট্যাকটিক্স সম্পর্কে সম্ভাব্য অ্যাভেলেবল তথ্য কালেক্ট করে ডান্ডিয়া। এসব দেশের মিলিটারি অ্যারোস্পেস কোম্পানিগুলো কী ধরনের প্রযুক্তি উন্নয়ন করছে তার খবর রাখার চেষ্টা করে। এর সাথে নিজ এয়ারফোর্সের সক্ষমতা যাচাই বাছাই করে হুমকি শনাক্ত করা হয়। দিওয়ান চাঁদ মালিক সেসব ফাইল হ্যান্ডেল করতেন। এই কাজ করতে গিয়ে তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের তৎকালীন সব তথ্য পেয়ে যান। মানে তখন ইন্ডিয়ার কতগুলো ফাইটার জেট, মিলিটারি ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাওয়াক্স এয়ারক্রাফট, এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার আছে, পাইলট ট্রেনিং প্রসেস কি, ইন্ডিয়ান এরোস্পেস কোম্পানিগুলোর সক্ষমতা কেমন ইত্যাদি বিষয়ের প্রায় সকল তথ্য তার হাতে চলে আসে। ডান্ডিয়ান রাডারগুলো কোথায় স্থাপন করা হয়েছে, কোন স্কোয়াড্রন কখন কোথায় মোতায়েন থাকে, সামরিক বাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা কেমন ইত্যাদি ইনফরমেশন খুবই ভাইটাল। এসব তথ্য দিওয়ান মালিকের হাতে চলে আসে। এছাড়া তাদের স্পাইকে কী ধরনের ট্রেনিং দেয় সেটাও তিনি হাতে কলমে শিখেন। গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে থাকার কারণে হয়তো অন্যান্য সামরিক তথ্য তিনি হাত করেছিলেন। ডান্ডিয়ার প্রতিপক্ষ যে কোনো গোয়েন্দা সংস্থার কাছে এসব তথ্য বিলিয়ন ডলার দামি, কারণ এসব ইনফরমেশন থেকে ডান্ডিয়ার সামরিক দুর্বলতা বের করা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। এছাড়াও আরেকটি দুর্বলতার ইনফরমেশন তিনি হাত করেন, সেটি হল ডান্ডিয়ান 3 বাহিনীর অফিসারদের বড় একটি অংশ চারিত্রিকভাবে দুর্বল। নারী এবং অর্থ দিয়ে তাদের বশ করা যায়। কোন কোন অফিসার এই ফাঁদে পড়তে পারে তার একটা লিস্ট রয়ের কাছে সবসময়ই থাকে। এভিয়েশন রিসার্চ সেন্টারের কাছেও এয়ারফোর্সের এমন দুর্বল চরিত্রের অফিসারদের গোপন লিস্ট ছিল, আর সেটাও দিওয়ান চাঁদ মালিকের হাতে পড়েছে। অর্থাৎ এয়ারফোর্সের ফাইটার জেট, আর্মামেন্টসের পরিমাণ, এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার ডিফেন্স মিসাইলগুলোর অ্যাকচুয়াল রেঞ্জ, রাডারের সত্যিকার রেঞ্জ, এট আ টাইম কতগুলো যুদ্ধবিমান কমব্যাট মিশনে সক্ষম তার পরিসংখ্যান, যুদ্ধকালীন সময়ে এয়ারফোর্সের রিপেয়ার সক্ষমতা সহ ডান্ডিয়ান এয়ারফোর্সের বাস্তব এয়ার ফাইটিং ক্যাপাবিলিটিস সংক্রান্ত তথ্য হল মহা গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিক্রেট। আর দিওয়ান চাঁদ মালিক ঠিক এই তথ্যগুলোই বাগিয়ে নিয়েছিলেন। তার 6 বছরের গোয়েন্দা জীবনে ডান্ডিয়ার সিকিউরিটি অ্যাপারেটাস সম্পর্কে গভীরভাবে নজরদারি করেছেন। ডান্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটির কলিজায় বসে মিলিটারি সিস্টেমের সিক্রেট ইনফরমেশন হাতিয়ে নিয়েছেন, তারপর বেমালুম লাপাত্তা। দিওয়ান চাঁদ মালিকের পরিচয় ফাঁস হবার বিষয়টি প্রথম মিডিয়াতে আসে 2007 সালের জুন মাসে, কিন্তু ওনার আসল পরিচয় প্রথম ধরা পড়ে রয়ের একজন উইং ডিরেক্টর ফারদাওয়াজের কাছে। শুরুতে দিওয়ান চাঁদ মালিক সফল ফিল্ড এজেন্ট ছিলেন, এরপর তাকে প্রমোশন দিয়ে হেডকোয়ার্টারে স্থানান্তর করা হয়। ডেপুটি ডিরেক্টর হয়ে চূড়ান্ত নিষ্ঠার সাথে কাজ করছিলেন, সেই সাথে সুযোগ বুঝে হাতিয়ে নিয়েছিলেন মহা গুরুত্বপূর্ণ গোপন তথ্য। এরই মাঝে ফারদাওয়াজ তাকে সন্দেহ করে। তার সাথে ক্লোজলি কাজ করার সুবাদে দিওয়ান চাঁদ মালিক টের পেয়ে যান যে তাকে সন্দেহ করা হচ্ছে, আর তখনই তিনি সিদ্ধান্ত নেন সটকে পড়তে হবে। একদিন সব ইনফরমেশন সহ তিনি হাওয়া হয়ে যান। সময়টা 2005 সালের মে মাস। দিওয়ান চাঁদ মালিক লাপাতা হবার সাথে সাথেই তার ইন্ডিয়ান স্ত্রীর সাথে যোগাযোগ করে তারা টের পেয়ে যায় দিওয়ান চাঁদ মালিক ছিলেন প্রতিপক্ষের গুপ্তচর। চূড়ান্ত গোপনীয়তার সাথে ইনভেস্টিগেশন শুরু হয়। টানা 2 বছর খুঁজেও তার টিকিটই সন্ধান পায়নি তারা, কিন্তু এটুকু জানতে পারে যে দিওয়ান চাঁদ মালিক বাংলাদেশে জন্ম নেওয়া একজন ব্যক্তি। দূরদর্শী প্ল্যান নিয়ে তিনি কলকাতায় শিফট হন। এরপর জাল নথিপত্র তৈরি করে সেখানে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করেন। এই সময়ে তিনি নিজের ইন্ডিয়ান সিটিজেনশিপ এস্টাবলিশ করে ফেলেন। তিনি যে বাংলাদেশি তা কলকাতার কেউ জানে না, কোনো উপায় ছিল না ধরার। নিখুঁত প্ল্যান ছাড়া আর যাই হোক ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থায় চাকরি পাওয়া অসম্ভব। অনেক ইন্ডিয়ান অ্যানালিস্ট বলে যে দিওয়ান চাঁদ মালিকের রতে চাকরি করার ব্যাপারটা অ্যাক্সিডেন্টাল ছিল। ধরে নিলাম অ্যাক্সিডেন্টালি সে রতে চাকরি পেয়েছে, কিন্তু 6 বছরেও তাকে শনাক্ত করতে পারল না। হাউ কাম ম্যান?
রিয়ালিটি হলো দিওয়ান চাঁদ মালিককে হয় বাংলাদেশি গোয়েন্দা সংস্থা DGFI অথবা পাকিস্তানি ISI নিখুঁতভাবে প্রিপেয়ার করে ইন্ডিয়ায় পাঠিয়েছিল। উদ্দেশ্যই ছিল রতে ঢুকে পড়া এবং সময়মতো পর্যাপ্ত হাইলি সিক্রেট ইনফরমেশন নিয়ে বের হয়ে আসা। কিন্তু ডান্ডিয়ান অ্যানালিস্টরা এসব স্বীকার করবে না, কারণ এতে তাদের ইন্টেলিজেন্স এজেন্সির ইমেজ যেমন নষ্ট হবে তেমনি ক্রেডিবিলিটিও ধ্বংস হবে। তাই তারা নানা রকমের কেচ্ছা কাহিনী তৈরি করে। কিছু অ্যানালিস্ট বলে যে দিওয়ান চাঁদ মালিকের ইন্ডিয়ান স্ত্রী তার পরিচয় ফাঁস করেছে, আবার কেউ কেউ বলে যে পরকীয়া করে ফেসে গেছেন। এগুলো সব মন করা কাহিনী। নারীদের কিভাবে হ্যান্ডেল করতে হয় তা একজন স্পাই খুব ভালো করেই জানেন। এসব টেকনিকের ট্রেনিং দেওয়া হয়। বাস্তবতা হলো সময় বুঝে দিওয়ান চাঁদ মালিক একদিন হঠাৎ করে নাই হয়ে যান, আর তখনই তার সেকশন চিফ অর্থাৎ এভিয়েশন রিসার্চ সেন্টারের ডিরেক্টর বুঝতে পারেন তার সন্দেহ সত্য ছিল। তিনি হায়ার অফিসারকে জানান। এরপর পুলিশ কেস করে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। 2 বছর খুঁজেও যখন পায়নি তখন মিডিয়াতে আসে বিষয়টি। সেই 2 বছর ইন্ডিয়ার প্রতিটি এয়ারপোর্ট, সিপোর্ট, রেলওয়ে এবং বাস স্টেশনে কর্মকর্তাদের কাছে দিওয়ান চাঁদ মালিকের ছবি ছিল। একদল র এজেন্ট দিনরাত তাকে খুঁজেছে। ইন্ডিয়া ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভুটানেও নাকি অসংখ্য স্পাই মিশন পরিচালনা করা হয়েছে তাকে ধরার জন্য। একবার নাকি ধরেও ফেলেছিল। আসলে সেটি ছিল দিওয়ান চাঁদ মালিকেরই সাজানো ড্রামা। ফলস ইনফরমেশন দিয়ে র এজেন্টদের ঘোল খেয়েছেন। ধারণা করা হয় দিওয়ান চাঁদ মালিককে DGFI প্ল্যান করেছিল। অন্তত ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এটাই বিশ্বাস করে, কিন্তু বলে না, কারণ এতে তাদের ইজ্জত থাকবে না। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের গোয়েন্দা সংস্থা তাদের মতো সুপুপুয়া স্পাই এজেন্সিতে ইনফিলট্রেট করে ফেলেছে, এটা বড় আকারে প্রচারিত হলে ইন্টেল কমিউনিটিতে হাসির পাত্র হয়ে যাবে। তাই তারা সকল শক্তি প্রয়োগ করে ব্যাপারটি গোপন রাখার চেষ্টা করে। কিন্তু 2-2.5 বছর পর তা ফাঁস হয়ে যায়। নিউজ নাও, রিপাবলিক, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস তা ফলাও করে প্রচার করে। এতে অবশ্য দিওয়ান চাঁদ মালিকের কিছু যায় আসেনি। তিনি পালিয়ে সম্ভবত ইউরোপ অথবা লাতিন আমেরিকান কোনো দেশে চলে যান এবং হাইলি সিক্রেট ইনফরমেশন বিক্রি করেন চীন অথবা পাকিস্তানের কাছে। সে সময় তিনি বাংলাদেশে ফিরেননি 1/11 সরকারের কারণে। যাই হোক, তিনি চেহারা এবং পরিচয় পাল্টে ফেলেন, তাই আর তাকে শনাক্ত করতে পারেনি কেউ। এদিকে বাংলাদেশেও তার খোঁজ করে। স্পেশালি 1/11 পর আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিতে এজেন্টদের অ্যাক্সেস দেয় বেঈমান মইন আহমেদ। এর মাধ্যমে তারা দিওয়ান চাঁদ মালিকের জন্মস্থানের খোঁজ নেয়। বিশেষ কোনো তথ্য পায়নি, কারণ এখানেও তার নামে থাকা অ্যাড্রেস ভুয়া ছিল। তার সঠিক নামও বের করতে পারেনি। তবে তারা এইটুকু জানতে পারে যে দিওয়ান চাঁদ মালিকের পিতামাতা পরলোকগত। এর বাইরে আর কিছুই জানতে পারেনি। আগে বা পরে আর কোনো তথ্যই পায়নি ডান্ডিয়া। আজও পর্যন্ত তিনি হাওয়া। যদি বেঁচে থাকেন তবে অজ্ঞাত অবস্থান থেকে হয়তো এখনো হাসেন। সুপুপুয়া ইন্টেলিজেন্সের এমন বেহাল দশা দেখে মজা নেন। যাই হোক, দুনিয়াতে প্রতিপক্ষের ইন্টেলিজেন্স এজেন্সি ইনফিলট্রেট করে দীর্ঘ সময় মিশন চালানোর ইতিহাস মাত্র কয়েকটি। অন্তত পাবলিকলি জানা গিয়েছে এমন স্টোরি খুব বেশি না। দিওয়ান চাঁদ মালিকের গল্প সেই তালিকায় একটি ক্লাসিক্যাল এক্সাম্পল। রতে তার ঢুকে পড়া কোনোভাবেই অ্যাক্সিডেন্টাল ছিল না। যদি তাই হতো তাহলে অত দীর্ঘ সময় তিনি সেখানে থাকতেন না। অন্তত জীবনের ভয়ে হলেও পালাতেন। এটি ছিল ওয়েল প্ল্যান্ড একটা ইনফিলট্রেশন মিশন, এবং তাতে দিওয়ান চাঁদ মালিক 100% সফল। আর এই জন্যই তাকে আমি বলি বাংলাদেশের জেমস বন্ড। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।